মহাভারতে তো অনেক চরিত্রই আছে, কিন্তু এমন কিছু চরিত্র আছেন যাদের একটা ব্যক্তিগত ঘটনায় পুরো মহাকাব্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। তো আজ আমরা এমনই একজনের কথা বলবো। তিনি হলেন অস্ত্রগুরু দ্রোণাচার্য। আমরা জানব তার সেই আশ্চর্য জন্মের কথা, তার বন্ধুত্বের গল্প, আর আর সেই একটা অপমান যা তাকে ইতিহাসের সেরা শিক্ষকদের একজন করে তুলেছিল। প্রশ্নটা শুনলেই কেমন যেন চমকে উঠতে হয়, তাই না? মানে ভাবুন তো একবার, মহাভারতের এত বড় একজন গুরু, এত জ্ঞান আর শক্তির আধার, অথচ তার জন্মই কোনো মায়ের গর্ভে হয়নি। এটা কিভাবে সম্ভব? তো এই অবিশ্বাস্য ঘটনার পেছনেই কিন্তু লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল পবিত্র গঙ্গার তীরে, যেখানে এক ঋষির একদম শান্ত নিস্তরঙ্গ জীবনে নিয়তি এমন একটা মুহূর্ত নিয়ে এলো যা সব কিছু পাল্টে দিল। এখানে যার কথা বলা হচ্ছে তিনি মহর্ষি ভরদ্বাজ, একজন পরম তপস্বী ঋষি। তার জীবনটা ছিল কঠোর নিয়ম আর সাধনার মধ্যে দিয়েই কাটত। তো প্রতিদিনের মতোই সেদিনও তিনি গঙ্গার ধারে গিয়েছিলেন তার নিত্যকর্ম সারতে। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে ওই দিনটা আর অন্য দিনগুলোর মতো সাধারণ থাকবে না। আর ঠিক তখনই তার সাধনা ভেঙে গেল। তিনি দেখলেন কি? দেখলেন যে স্বর্গীয় অপ্সরা ঘৃতাচি জল থেকে উঠে আসছেন। তার সেই অলৌকিক সৌন্দর্য এতটাই তীব্র ছিল যে মহর্ষির বহু বছরের জমানো তপস্যা, তার আত্মসংযম, সবকিছুর বাঁধ যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। এরপর যা ঘটল সেটাই কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। দেখুন, ঘৃতচির রূপে মুগ্ধ হয়ে ঋষি ভরদ্বাজ তার সংযম হারালেন, কিন্তু তিনি তার দিব্য তেজ নষ্ট হতে দিলেন না। সঙ্গে সঙ্গে তিনি সেটা সংগ্রহ করলেন একটা মাটির পাত্রে, আর সংস্কৃতে এই পাত্রকেই বলা হয় দ্রোণ। আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা অবিশ্বাস্য দিকে মোড় নিল। একটা সাধারণ মাটির পাত্র সেটাই হয়ে উঠল কিনা এক মহাবীরের জন্মস্থান। এই যে দ্রোণ শব্দটা, এর মানেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দ্রোণ মানে হলো একটা পাত্র বা কলস, কিন্তু এখানে এটা শুধু একটা সাধারণ পাত্র নয়, এটা যেন জ্ঞান আর সৃষ্টিকে ধারণ করার একটা প্রতীক হয়ে উঠল। কারণ এই পাত্র থেকেই এক নতুন জীবনের শুরু হতে চলেছে। মহর্ষি ভরদ্বাজের সেই দিব্য তেজের ফলে ওই মাটির পাত্রের ভেতরেই প্রাণের সঞ্চার হলো, আর তারপর নির্দিষ্ট সময় পরে ওই পাত্র থেকেই জন্ম নিল এক তেজস্বী শিশু। ভাবুন তো একবার, প্রকৃতির সব নিয়মকে ছাড়িয়ে যাওয়া একটা ঘটনা। আর যেহেতু তার জন্ম হয়েছিল একটা দ্রোণ থেকে, পাত্র থেকে, তাই তার নাম রাখা হলো দ্রোণ। পরে অবশ্য তিনি তার জ্ঞানের জন্য দ্রোণাচার্য নামে বিখ্যাত হন। তার জন্মটা যেমন অদ্ভুত, তার নামটাও ঠিক তেমনই অর্থপূর্ণ। দ্রোণের জন্মটা না হয় একটু অন্যরকম ছিল, কিন্তু তার বেড়ে ওঠাটা ছিল একদম মানবিক সম্পর্কে ঘেরা। আর ঠিক এই সময়েই তার জীবনে এমন একজন বন্ধু আসে যে তার ভবিষ্যতে রাস্তাটাই পুরোপুরি পাল্টে দেয়। আর এখান থেকেই শুরু হয় সামাজিক মর্যাদা আর ব্যক্তিগত যোগ্যতার এক দারুণ দ্বন্দ্ব। দ্রোণ বড় হচ্ছিলেন ভরদ্বাজ মুনির আশ্রমে, আর সেখানেই তার সঙ্গে পড়াশোনা করত পাঞ্চাল দেশের রাজকুমার ধ্রুপদ, একজন ঋষির ছেলে আর একজন রাজকুমার। দুজনের সামাজিক অবস্থানে আকাশ-পাতাল তফাৎ। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে এমন এক বন্ধুত্ব গড়ে উঠেছিল যা ছিল একদম অটুট। ওরা একসঙ্গে শাস্ত্র পড়ত, অস্ত্রচালনা শিখত, আর ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলার সেই সরল দিনগুলোতে বন্ধুত্বের আবেগে ভেসে গিয়ে রাজকুমার ধ্রুপদ তার বন্ধু দ্রোণকে একটা বড় কথা দিয়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, বন্ধু, আমি যখন রাজা হব তখন আমার অর্ধেক রাজ্য তোমার হবে। এটা কিন্তু শুধু একটা বাচ্চার মুখের কথা ছিল না, এটা ছিল একটা নিঃস্বার্থ বন্ধুত্বের পবিত্র শপথের মতো। কিন্তু সময় তো আর এক জায়গায় থেমে থাকে না, আর ছোটবেলার সরল প্রতিজ্ঞাগুলো বড় হওয়ার কঠিন বাস্তবতার সামনে প্রায় ভেঙে গুড়িয়ে যায়। এবার আমরা দেখব কিভাবে সেই বন্ধুত্ব একটা মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে গেল। অনেক অনেক বছর কেটে গেল। ধ্রুপদ পাঞ্চালের রাজা হলেন, আর অন্যদিকে দ্রোণ তখনও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছেন। অবস্থা এমন দাঁড়ালো যে একদিন তিনি তার সন্তানের জন্য সামান্য একটু দুধের ব্যবস্থাও করতে পারলেন না। ঠিক তখনই তার মনে পড়ল ছোটবেলার বন্ধুর সেই প্রতিশ্রুতির কথা, আর এক বুক আশা নিয়ে তিনি চললেন রাজা ধ্রুপদের রাজসভায়। এখানেই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। একদিকে ছোটবেলার সেই সাম্য আর ভালোবাসার প্রতিজ্ঞা, আর অন্যদিকে ক্ষমতার অহংকারে মত্ত এক রাজার ঠাঙ্গা প্রত্যাখ্যান। যা একদিন ছিল বন্ধুত্বের ভিত্তি, আজ সেটাই সামাজিক স্ট্যাটাসের দেওয়ালে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে গেল। ক্ষমতার অহংকারে অন্ধ রাজা ধ্রুপদ শুধু তার ছোটবেলার বন্ধুকে অপমানই করলেন না, তিনি বন্ধুত্বের আসল মানেটাই অস্বীকার করলেন। তিনি শটান বলে দিলেন,
রাজা আর গরিবের মধ্যে বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব নাকি শুধু সমান সমান মানুষের মধ্যেই হয়, মানে একজন রাজা আর একজন সহায় সম্বলহীন ব্রাহ্মণের মধ্যে কোনো বন্ধুত্ব হতে পারে না। এই একটা কথাই যেন বাজ পড়ার মতো দ্রোণের বুকে গিয়ে বিঁধল। আর ঠিক ওই মুহূর্ত থেকেই দ্রোণের জীবনটা চিরদিনের জন্য বদলে গেল। বন্ধুত্বের সব মিষ্টি স্মৃতি এক নিমিষে অপমানের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আর সেই ছাই থেকেই জন্ম নিল প্রতিশোধের এমন এক আগুন যা তার বাকি জীবনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিল। এই অপমানের পর দ্রোণ প্রতিজ্ঞা করলেন যে তিনি শুধু জ্ঞানে নয় অস্ত্রবিদ্যায়ও নিজেকে সেরা প্রমাণ করবেন। তিনি সোজা চলে গেলেন মহাবীর পরশুরামের কাছে, তার থেকে শিখে নিলেন সমস্ত দিব্যাস্ত্রের জ্ঞান। তার জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ালো, এমন শিষ্য তৈরি করতে হবে যারা রাজা দ্রুপদকে হারিয়ে তার অপমানের বদলা নেবে। আর এই প্রতিশোধের আগুনই কিন্তু তাকে হস্তিনাপুরে কৌরব আর পাণ্ডবদের গুরু হিসেবে নিয়ে এসেছিল। দ্রোণাচার্যের এই জীবনকাহিনী আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। দ্রুপদের ওই একটা না শুধু একটা বন্ধুত্বকেই শেষ করে দেয়নি, বরং এমন একজন গুরুকে তৈরি করেছিল যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পুরো মঞ্চটা সাজিয়ে দিয়েছিলেন। একবার ভাবুন তো, যদি সেদিন দ্রুপদ বই কথাটা না বলতেন, যদি বন্ধুত্বটা অটুট থাকত, তাহলে কি মহাভারতের ইতিহাসটা অন্যরকম হতো? একটা ব্যক্তিগত অপমান যে কিভাবে একটা গোটা মহাকাব্যের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, দ্রোণের গল্পটা তারই এক জীবন্ত উদাহরণ।